পাকিস্তানে গিয়ে পাকিস্তানকে টেস্ট ম্যাচে হারানো বাংলাদেশের পক্ষে অসম্ভব। সেই টেস্টে পাকিস্তান প্রথম ইনিংসে যখন 448 রান তুলে ইনিংস ঘোষণা করলো, এরপর এই টেস্ট বাংলাদেশের পক্ষে জেতা অসম্ভব। লাস্টের দিনের কথাটাই ভাবেন না কেন, বাংলাদেশ না হয় প্রথম ইনিংসে 117 রানের লিড নিয়েছে, না হয় চতুর্থ দিন বিকালে পাকিস্তানের একটা উইকেটও তুলে নিয়েছে, এক উইকেটে 23 রান পাকিস্তান 94 রানের লিডে, তখনও না হয় বাংলাদেশ আছে। কিন্তু তারপরেও এই ম্যাচ বাংলাদেশ এরকম ব্যাটিং ফ্রেন্ডলি উইকেটে পাকিস্তানে যখন ব্যাটিং করছে, এই ম্যাচ কি বাংলাদেশ জিতবে? অসম্ভব। এই যে এতগুলো অসম্ভব, সকল সমীকরণ মিলিয়ে বাংলাদেশ কিন্তু টেস্টটা জিতে নিয়েছে। অসম্ভবকে সম্ভব করেছে বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে 10 উইকেটের অবিশ্বাস্য একটা জয় বাংলাদেশ এই ম্যাচটাতে তুলে নিয়েছে, যেটা আমাদের ক্রিকেট ইতিহাসের ওয়ান অফ দ্য ফাইনেস্ট ভিক্টরি হিসেবে নিঃসন্দেহে আমাদের ক্রিকেট রূপকথায় লেখা হয়ে থাকবে। এই যে ম্যাচটা গেল, এই যে পঞ্চম দিনও যে আমাদের মনে হচ্ছিল যে না, আমরা ম্যাচটা হয়তো মানে ড্র করা পর্যন্তই ঠিক আছে, সর্বোচ্চ জিতবো কি আর, সেইখান থেকে যে আমরা জিতে গেলাম ম্যাচটা, 10 উইকেটে জিতে গেলাম, সেইখানে মোমেন্ট অফ দ্য ডে আসলে আপনি কোনটাকে বলবেন? মোমেন্ট কিন্তু রয়েছে ভাই, অনেকগুলো মোমেন্ট রয়েছে, যেই মোমেন্টগুলো আমরা এরপরে বহুদিন ধরে আমরা কিন্তু হচ্ছে কি এই মোমেন্টগুলো চেরিশ করবো, আমরা এই মোমেন্টগুলোতে ফিরে ফিরে দেখবো যে কি অসাধারণভাবে এই টেস্টটা আমরা জিতে নিয়েছিলাম। ধরেন একদম লাস্ট ডের কথাও যদি বলেন, সেইখান থেকে হচ্ছে কি 94 রানে আমরা এগিয়ে আছি। কালকে তাদের একটা উইকেট নিয়ে নিয়েছিলাম পাকিস্তানের। ফার্স্ট সেশনটা খুব গুরুত্বপূর্ণ ছিল। আমি গতকালকে যে মোমেন্ট অফ দ্য ডে ভিডিওটা করেছি সেইখানে বলেছিলাম যে বাংলাদেশ এই ম্যাচ জিততে পারবে না, একেবারে রুলড আউট, আমি এটা করতে পারছি না, খুবই কঠিন, কিন্তু বাংলাদেশের পক্ষে সম্ভব। বাংলাদেশ এই টেস্ট ম্যাচ হারছে না, সেটা দ্যাটস ফর শিওর, ড্রয়ের চান্সই বেশি, কিন্তু বাংলাদেশ যে জিততেই পারবে না এমন কোনো কথা না, সবকিছু ডিপেন্ড করছে ফার্স্ট সেশনের উপরে। এবং সেই ফার্স্ট সেশনটা ভাই আমাদের কি ড্রিম একটা সেশন গেল, স্বপ্নের মতো একটা সেশন গেল। আমরা ওইখানে আরো পাঁচটা উইকেট তুলে নিয়েছি এবং আগের দিনের এক উইকেটের সঙ্গে 6 উইকেট তোলা হয়ে গিয়েছে। ওই হিসাব করলে আমরা তখন পর্যন্ত লিডে ছিলাম 9 রানে। সো বাংলাদেশের পক্ষে তখন ম্যাচটা এক অর্থে পকেটে চলে এসেছিল। মোমেন্ট অফ দ্য ডে এর কথা বলছিলাম আমি, মোমেন্ট কিন্তু অনেকগুলো এখানটাতে রয়েছে। ধরেন দিনের শুরুতে পাকিস্তানের ক্যাপ্টেন শান মাসুদ তিনি আউট হয়েছেন। বাবর আজমের উইকেটটা খুবই গুরুত্বপূর্ণ, স্পেশালি যখন তাকে একটা লাইফ দেওয়া হলো, তিনি যখন হচ্ছে একটা লাইফ সিম্পল একটা ক্যাচ ওখানে ফেলে দেওয়া হলো এবং সেই লাইফটা পাওয়ার পরে বাবর আজম কত ভয়ঙ্কর হতে পারেন সেটা তো আমরা জানি। সো সেইখানটাতে হচ্ছে গিয়ে আমরা বাবর আজমের উইকেটটা তুলে নিয়েছি, নাহিদ রানা তাকে বোল্ড করে দিয়েছেন, এইটা খুবই ভাইটাল ছিল। আর যখন সাকিব আল হাসান স্ট্যাম্পিং এর ফাঁদে ফেললেন এইখানে হচ্ছে গিয়ে সৌদ শাকিলকে, যিনি প্রথম ইনিংসে 141 রান করেছেন, সেইটাও আমি মনে করি ভীষণ 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 গুরুত্বপূর্ণ। কেননা ইনফর্ম ব্যাটসম্যান, এবং যখন এই জায়গাটাতে তিনি সৌদ শাকিলের উইকেটটা নিলেন, 4 উইকেটে 67 রান পাকিস্তানের হয়ে গেল। আমরা তো 117 রান ফার্স্ট ইনিংসে লিড নিয়েছি। ফলে বাংলাদেশ কিন্তু ম্যাচে প্রথমবারের মতো মনে হচ্ছিল যে আসলে মানে আমার কাছে ওই সময় গিয়ে একটু মনে হচ্ছিল যে না, ম্যাচটা বাংলাদেশ জিতলেও জিততে পারে, এরকম একটা ভাইবস। ফলে এই সৌদের উইকেটটা সাকিব যে নিয়েছেন, এইটা একটা মোমেন্ট অফ দ্য ডে দাবিদার নিঃসন্দেহে। আর আমি যেটা বলছিলাম ফার্স্ট সেশনের শেষের দিকে গিয়ে পরপর 2 ওভারে 2টো উইকেট, সাকিব আব্দুল্লাহ শফিককে আউট করলেন, আব্দুল্লাহ শফিক চার্জ করতে গিয়ে ব্যাটের কানায় লেগে ক্যাচ দিয়ে দিলেন, তাকে উইকেটে সেট মনে হচ্ছিল, কত 37 রান তিনি করে ফেলেছিলেন। আর এরপরে গিয়ে আগা সালমানের ক্যাচটা দুর্দান্তভাবে সাদমান ধরেছেন, মিরাজ আউট করেছেন। এই যে পরপর 2 ওভারে আমরা 2টো উইকেট তুলে নিলাম না, বাংলাদেশ জয়ের পথে অনেকখানি তাতে আসলে নিশ্চিত হয়েছে। কেননা তার একটু পরপরই লাঞ্চ হয়ে গেল, লাঞ্চের সময় 6 উইকেটে 108 রান, বাংলাদেশের তখনও লিড রয়েছে, আরো 9 রানের লিড ছিল। এখন 6 উইকেট পড়লেও তো আরো 4টা উইকেট ছিল এবং তার মধ্যে মোহাম্মদ রিজওয়ান ছিলেন বাংলাদেশের গলার কাটা হয়ে, তিনি একমাত্র ছিলেন। ইনফ্যাক্ট সেটা আরো বোঝা গিয়েছে যখন এখানে শাহিন শাহ আফ্রিদির উইকেটটা মিরাজ তাকে এলবিডব্লিউর ফাঁদে ফেললেন, নাসিম শাহর উইকেটটা সাকিব আল হাসান তুলে নিলেন, তিনি ক্যাচ দিয়ে আউট হয়ে গেলেন। মোহাম্মদ রিজওয়ান ছিলেন বাংলাদেশের গলার কাটা হয়ে, এবং সেই রিজওয়ান কিন্তু অনেকটা 2003 সালের সেই ইনজামুল হকের স্মৃতি আমাদেরকে ফিরিয়ে দিচ্ছিলেন। দুঃসহ স্মৃতি, আসলে ম্যাচটা কি আমাদের কাছ থেকে ছিটকে বেরিয়ে যায় কিনা এরকম একটা আশঙ্কার জায়গা তৈরি হয়েছিল। স্পেশালি লাকটাও তার পক্ষে ছিল, যেইখানটাতে তিনি একটা আম্পায়ার্স কলে বেঁচে গিয়েছেন, মানে তাকে আম্পায়ার আউট দেননি, বাংলাদেশ রিভিউ নিয়েছে, রিভিউ নেওয়ার পরে দেখা গিয়েছে যে বলটাও যে স্ট্যাম্পের জাস্ট খালি ক্লিক করে গিয়েছে, আম্পায়ার তার মানে যেহেতু আউট দেননি, সেই আম্পায়ার্স কলে হচ্ছে গিয়ে সার্ভাইভ
করেছেন মোহাম্মদ রিজওয়ান, এবং তখন মনে হচ্ছিল এরপরে যখন তিনি পার্টনারশিপটা গড়ে তুলছেন, 4টার মারছেন, মনে হচ্ছিল যে আমাদের কাছ থেকে সেটা না, আসলে ম্যাচটা সেই 2003 সালে সেই মুলতান টেস্টে সেই ইনজামামুল হক যেভাবে বাংলাদেশের কাছ থেকে ম্যাচটা ছিনিয়ে নিয়েছিলেন, এইখানে রিজওয়ানে কি আসলে সেটা করেন কিনা, তা হতে দেননি মেহেদী হাসান মিরাজ। তাকে স্লক সুইপ করতে গিয়ে ব্যাটের ভেতরে কানায় লেগে যখন রিজওয়ান বোল্ড হয়ে গেলেন, তখন আমাদের জয়ের আসলে শেষ যে আমাদের পথের কাটা, তাও আসলে দূর হয়ে গেলে। তারপর একটু পরে পাকিস্তানের লাস্ট ব্যাটসম্যান আউট হয়ে গেলেন। তাতে 146 রানে পাকিস্তান অল আউট। বাংলাদেশের বিপক্ষে টেস্টে সবচেয়ে লোয়েস্ট রান তারা করেছে, এবং তাতে বাংলাদেশের সামনে টার্গেট দাঁড়ায় আসলে মাত্র 30 রান। আমাদের দুই ওপেনার সাদমান এবং জাকির কোনো আমরা উইকেটই হারিনি, আমরা 10 উইকেটে জিতে গিয়েছি। আমি শুনছিলাম যে ধারাভাষ্যকরা বলছিলেন, আমি জানি না, এটা চেক করার সময় পাইনি, যে পাকিস্তানের মাটিতে কোনো দল এই প্রথমবারের মতো পাকিস্তানকে 10 উইকেটে হারালো। তার মানে বোঝেন বাংলাদেশের জন্য এই ভিক্টরিটা কিরকম হচ্ছে গিয়ে একটা গৌরবের ব্যাপার। এখন গৌরবের অনেকগুলো জায়গা কিন্তু রয়েছে এই ম্যাচে, যেটা বলছিলাম, প্রথম ইনিংসে 448 রান, পাকিস্তান 6 উইকেটে করে ইনিংস ঘোষণা করেছে। তারপরে এরকম ইনিংস ঘোষণার পর ম্যাচ হেরে যাওয়ার ঘটনা টেস্ট ক্রিকেটের এই প্রায় 150 বছরের ইতিহাসে ছিল মাত্র 16টা। বাংলাদেশের এটা 17 নম্বর হলো, বাংলাদেশ এইখান থেকে ম্যাচটা জিতে গেল। আমরা 565 রান করেছি, পাকিস্তানের বিপক্ষে হাইয়েস্ট রান করেছি, আমরা ফার্স্ট ইনিংসে 117 রানের লিড নিয়েছি, সবই ঠিক আছে। কিন্তু এই লাস্ট ডেতে যখন খেলাটা যায়, তখনও আসলে বাংলাদেশ জিতবে, বাংলাদেশ হারবে না, দ্যাটস ফর শিওর। কিন্তু ম্যাচটা ড্র হওয়ার পাল্লাই ছিল অনেক ভারী, বাংলাদেশ এইখান থেকে জিতে যাবে এইটা একটু অসম্ভবই মনে হচ্ছিল। কিন্তু আমাদের ব্রিলিয়ান্ট বোলিং, ব্রিলিয়ান্ট ফিল্ডিং, ব্রিলিয়ান্ট ক্যাপ্টেন্সি, সব কিছু মিলিয়ে বাংলাদেশ সেই অসম্ভবকে সম্ভব করে দিল। আমাদের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা জয়টা এই ম্যাচে আমরা পেয়ে গেলাম। মোমেন্ট অফ দ্য ডে, তাহলে আপনি এই অবিস্মরণীয় জয়ের, রূপকথার মতো জয়ের কোনটাকে বলবেন? আমার কাছে এই জায়গায় মোমেন্ট অফ দ্য ডে দাবিদার 3টা জিনিস। একটা হচ্ছে গিয়ে নাম্বার 1, যেখানে হচ্ছে গিয়ে সৌদ শাকিলের যে উইকেটটা সাকিব আল হাসান নিলে, সাকিব যে কি বলেছিল উইকেটটা যে নিলেন না সৌদের, সেইটা আমার কাছে একটা, যেটা 4 উইকেটে 67 হলো, ফার্স্ট ইনিংসে সেঞ্চুরিয়ান। আরেকটা আমার কাছে মোমেন্ট অফ দ্য ডে দাবিদার হচ্ছে গিয়ে জাস্ট লাঞ্চের আগে 2টা উইকেট তুলে নেওয়া। হ্যাঁ, প্রথম সেশনে আমরা 5টা উইকেট তুলে নিয়েছি, এইভাবে তো মোমেন্ট অফ দ্য ডে বলতেই পারি, ফুল সেশন, ওইটা আমি বলছি না। ওই জায়গাটাতে গিয়ে হচ্ছে গিয়ে যে পরপর 2টা উইকেট যে আমরা তুললাম, সেইটা এক অর্থে মোমেন্ট অফ দ্য ডে। আর আরেকটা হচ্ছে গিয়ে মোহাম্মদ রিজওয়ানের উইকেটটা তুলে নেওয়া। সো এই 3টার মধ্যে আমি মনে করি বাংলাদেশের এই টেস্টে জয়টা নিশ্চিত হয়ে গিয়েছে লাঞ্চের ঠিক আগে পরপর 2 ওভারে সাকিব এবং মিরাজ যখন 2টো উইকেট তুলে নিলেন, পাকিস্তানের 6 উইকেট চলে গেল, এবং আমরা ওইখান থেকে হচ্ছে গিয়ে তখনও আমরা লিডে আছি, তখনই বাংলাদেশের জয়টা নিশ্চিত হয়ে গেছে, যতই মোহাম্মদ রিজওয়ান থাকুক না কেন। সো আমার কাছে মোমেন্ট অফ দ্য ডে লাঞ্চের আগের পরপর 2 ওভারে সাকিব এবং মিরাজের 2টো উইকেট তুলে নেওয়া, সেইখানটাতেই বাংলাদেশের এই ঐতিহাসিক জয়টা নিশ্চিত হয়েছে বলে আমার কাছে মনে হচ্ছে। আপনি কি বলবেন? আপনার মতামতটা জানাবেন নাকি?